একটা দলের সঙ্গে একটা সেশন না করে আপনি বিএনপির সঙ্গে 2 দিন, জামাতের সঙ্গে 2 দিন বা জাসদের সঙ্গে 2 দিন আলোচনা করেন, তারপরে কনসেনসাসে আসেন। তাদের মধ্যে কি কি কমন, এই জিনিসগুলো ডক্টর ইউনূসের কাছে থাকবে। ওরা জানবে না যে কে কি বলে গেছে। তার ভিত্তিতে আপনি একটা পলিসি ফর্মুলেট করবেন সবাইকে নিয়ে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এইটা দিয়ে দেশের রাজনীতি করা যায় না। যারা মনে করেন উদ্গ্রীব হয়ে বসে আছেন, নির্বাচন হচ্ছে না, ক্ষমতায় যেতে চাই, তারা তো এতদিন হাসিনা থাকলে, আমি বিএনপিকেই বলছি, বিএনপি কি করতো? রাস্তায় নামতো? আর নামতো না। ওরা ওই যে 28 অক্টোবর 2023 সালে যে লেজ গুটিয়ে পালিয়েছেন, তারপরে তাদের টিকির খোঁজ খবর পাওয়া গেল ছাত্র জনতা যখন আন্দোলন করে ক্ষমতায় আসলো ভার্চুয়ালি এক দফার মাধ্যমে। চুপ্পুর আন্ডারে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেছেন। এটা তো আমি কোনোদিনও রিকনসাইল করব না যে চুপ্পুকে তো জেলে থাকার কথা, তার কাছে আপনি শপথ নিচ্ছেন। থিওরিটিক্যালি চুপ্পু ইচ্ছা করলে কালকে তো ডক্টর ইউনূসকে বরখাস্ত করতে পারে। রাজনৈতিক সমঝোতা, একতা খুবই দরকার, কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। পৃথিবীর কোনো দেশেই একমাত্র একদলীয় সরকার যেখানে নাই, সেসব দেশে এটা সম্ভব না। নর্থ কোরিয়া আর সোভিয়েত, এখন পুতিনের রাশিয়া এবং শি জিনপিং এর চীনে যেটা সম্ভব, সবাই একমত, সবাইকে আপনি একটা ঘরে নিয়ে আসলেন, সবাই ভালো ভালো কথা বললো। যে কয়দিন আগে যে উনি ডাকলেন, ডক্টর ইউনূস ডাকলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, আওয়ামী লীগ ছাড়া, তারপরে বিভিন্ন সেকশনের লোক, বিভিন্ন ধর্মের লোকজন, উলামাদেরকে নিয়ে আসলেন, তারা কথা বললেন। মানে আমার কাছে মনে হলো তারা যেটা বলছেন একটা ক্লাউনিশ অ্যামেচার কথাবার্তা। সবাই তখন বলছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের জাতীয় ঐক্য, এইটা করতে হবে সেটা করতে হবে। এগুলো শুনে আমার মনে হয় যে রওশন এরশাদ যখন বক্তৃতা দিতেন, এইটা করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে সৎ পথে চলতে হবে, ওই ধরনের কতগুলো কথার নিয়ে সময় নষ্ট করে চা বৃষ্টি বিস্কুট খাওয়ার একটা আয়োজন হলো, আর তো কিছু না। কেমন আছেন ভাই, বহুদিন দেখা হয় না, এই ধরনের কথাবার্তা হলো তাদের মধ্যে, তারপর বাড়ি চলে গেল সবাই। নেগোসিয়েশন বা এই আপনি যখন একটা কারোর সঙ্গে কোনো কিছু সিরিয়াস ব্যাপারে কথা বলবেন, তখন 3-4 জনের বেশি লোক নিয়ে কথা হয় না। সরকার পক্ষের 2 জন থাকলেন বা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন থাকলেন, 4 জনে মিলে 2-3 ঘন্টা একেবারে কাগজ, মানে পাওয়ার পয়েন্ট দিয়ে, ব্ল্যাকবোর্ড ইউজ করে, কাগজ ইউজ করে যত রকম ভাবে আলোচনাটা রেকর্ড করা যায়, এইভাবে নেগোশিয়েট করতে হয়, গিভ এন্ড টেক করতে হবে। এখন আপনি সবাইকে যখন জমা করবেন, কেউই তো তার ভেতরে যে হিডেন এজেন্ডা বাইরে প্রকাশ করবে না। আপনি যদি আওয়ামী লীগকে ডাকতেন এই সভায়, আওয়ামী লীগকে বলতো নাকি যে আমরা যেভাবেই পারি ইউনূস সরকারকে আমরা করব, কুপকাত করব, এটাকে সাবোটাজ করে ধ্বংস করে দেব, দরকার হলে ডক্টর ইউনূসকে বোমা মারবো, এটা কি বলবে? তারাও তো ভালো কথা বলবে যে হ্যাঁ, তারা বলবেন যে শেখ হাসিনার আমলে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, আমরা তো সবাই বঙ্গবন্ধুর স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, এই কথা বলবে। সবারই মুখে দেখেন স্বাধীনতা, দেশপ্রেম। আপনি আমেরিকাতে গেলে, মানে পাশ্চাত্য জগতে কেউ যদি বলে আমি খুব পেট্রিয়ট, লোকে তাকে নিয়ে হাসাহাসি করে যে দেখো একজন পেট্রিয়ট পাওয়া গেছে। এখানে পেট্রিয়টিজমটাকে বলা হয় যে লাস্ট রিসর্ট অফ দিস স্কাউন্ড্রেল, মানে যার আর কিছু বলার থাকে না, সে তখন দেশপ্রেমিক হয়ে যায়। আপনি দেশপ্রেমিক হবেন, আপনি আমরা মাকে শ্রদ্ধা করবেন, বাবাকে ভালোবাসবেন, সন্তানদের ভালোবাসবেন, এটাই তো স্বাভাবিক। যারা একজন ভালো পিতা কোনোদিনও প্রকাশ্যে আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি, আমার ওয়াইফকে ভালোবাসি, আমার বাপকে শ্রদ্ধা করি, মাকে শ্রদ্ধা করি, এগুলো তো ইমপ্লয়েড। এর বাইরে যেতে হবে। ভালোবাসেন কিন্তু কি করেন, আপনার বাবাকে খেতে দেন কিনা, আপনার অসুস্থ মায়ের চিকিৎসা করেন কিনা, দ্যাটস মাচ মোর ইম্পর্টেন্ট দেন বলা। তা আমাদের জিনিসটা হচ্ছে কি সবাই বলবে এবং তারপরে ফিরে গিয়ে ওই যারা আলোচনায় এসেছিলেন তারাই ফিরে গিয়ে বলবেন যে কাজের কাম তো কিছু হইলো না, কথাবার্তা বললাম, অমুকের সঙ্গে বহুদিন পর দেখা হইলো, আবার চাটা ভালো ছিল না, মিষ্টিটা খুব একটা ভালো দেয় নাই, আরো ভালো খাবার দিতে পারতো।
এই আমাদের সব কনফারেন্সই হয় ফুড কনফারেন্স। আমি ওই ধরনের রাজনৈতিক আলোচনায় সমঝোতায় বিশ্বাস করি না, ওটা হবে না। আপনি কি মনে করেন বিএনপি আওয়ামী লীগকে একসঙ্গে বসালে তারা একটা কনসেনসাসে আসবে? দুজনের টোটালি ভিন্ন এজেন্ডা। আপনি একটা ইসলামিক দলকে নিয়ে এসে একটা কমিউনিস্ট পার্টির সঙ্গে যদি বসান, তারা কি করে এগ্রিমেন্টে আসতে পারবেন? পারবেন না। এখন যতটা সম্ভব গিভ এন্ড টেক। সেখানে 2 মিনিট এক একজনের কথা বলা, 2 মিনিট 3 মিনিট সময় এক এক দলের, এক এক জননা। আবার এখানে দরকার ছিল 2 দিন ধরে আলোচনা হবে একটা দলের সঙ্গে। একটা দলের সঙ্গে একটা সেশন না করে আপনি বিএনপির সঙ্গে 2 দিন, জামাতের সঙ্গে 2 দিন বা জাসদের সঙ্গে 2 দিন আলোচনা করেন, তারপরে কনসেনসাসে আসেন। তাদের মধ্যে কি কি কমন, এই জিনিসগুলো ডক্টর ইউনূসের কাছে থাকবে। ওরা জানবে না যে কে কি বলে গেছে। তার ভিত্তিতে আপনি একটা পলিসি ফর্মুলেট করবেন। সবাইকে নিয়ে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এইটা দিয়ে দেশের রাজনীতি করা যায় না। ওটা একটা ভুল প্রসেস। ওই ডায়ালগে আমি বিশ্বাস করি না। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? নির্বাচনের ব্যাপারে। নির্বাচন সরকার এক একবার বলছে যে এপ্রিল, মানে 26 এপ্রিল, জুন এরকম বলছে, আবার জানুয়ারি। ওটার এক্সপার্ট না, তবে আমার অভিজ্ঞতা যা বলে যে ওই 111 সরকার এসে তারা 2 বছর লাগালেন। 2 বছরে নতুন ভোটার লিস্ট করলেন, সমস্ত আয়োজন করে ঠিকঠাক করে নির্বাচন করলেন। আমার তো মনে হয় আবার বোধহয় নতুন একটা ভোটার লিস্ট দরকার, কারণ আওয়ামী লীগ মরা মানুষ থেকে শুরু করে সববারে নাম ঢুকিয়ে দিয়েছে। ওই ভূত গুলোকে ধরতে হবে। আর যাদের নাম ঢোকানো হয় নাই, অনেক জায়গায় দেখবেন যে ওই বাড়ি তো বিএনপি করে, ওই বাড়ি জামাত করে, তাদেরকে ভোটার বানানো হয় নাই, এটাও হয়েছে। সুতরাং নতুন ভোটার লিস্ট লাগবে, এটা যত শীঘ্রই সম্ভব করা উচিত। তবে সেপ্টেম্বর 2026 মার্চে যদি নির্বাচন হয়, আজ থেকে 1 বছর 3 মাস পরে, এতে কি এমন কোন বিপর্যয় হয়ে যাবে বলে আমি মনে করি না। যারা মনে করেন উদ্গ্রীব হয়ে বসে আছেন, নির্বাচন হচ্ছে না, ক্ষমতায় যেতে চাই, তারা তো এতদিন হাসিনা থাকলে, আমি বিএনপিকেই বলছি, বিএনপি কি করতো? রাস্তায় নামতো? আর নামতো না। ওরা ওই যে 28 অক্টোবর 2023 সালে যে লেজ গুটিয়ে পালিয়েছেন, তারপরে তাদের টিকির খোঁজ খবর পাওয়া গেল ছাত্র জনতা যখন আন্দোলন করে ক্ষমতায় আসলো ভার্চুয়ালি 1 দফার মাধ্যমে। যারা আমার অনুষ্ঠান দেখেছেন, তাদের স্মরণে আছে, তারা জানেন আমি বলেছি 1 দফা, লগি বৈঠা লাগবে, নিয়ে গণভবন দখল করতে হবে, প্রধানমন্ত্রীর অফিস, সেক্রেটারিয়েট, থানা, এগুলো দখল করতে হবে, পুলিশ তাড়াতে হবে। তার কিছুটা হলেও তো হয়েছিল, গণভবন তো দখল হয়েছিল। এটা না হলে কিন্তু এখন কেউ নির্বাচনের 2029-এর আগে কোনো নির্বাচন হবার কথা না। সেখানে আমি মনে করি যতদিন, এটাও তো ঠিক যে এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না, যে সরকার আসলেও সংস্কার করতে পারবে কিনা, নাকি সময় নষ্ট করছে সংস্কারের না, নামে। মন্দের ভালো, তাহলে কি হবে? তাহলে এনার্কি, মার্শাল ল দিয়ে দেন। একটা কিছু হয়েছে, এখন এটাকে ধরে রাখতে হবে। আমি তো ডক্টর ইউনূসের সরকারকে অনবরত কোমর ভাঙা সরকার বলছি, কিন্তু কোমর ভাঙা সরকার না থাকার চেয়ে তো ভালো। এই সরকার তো কমপক্ষে চোর না, বিদেশে টাকা পাচার করছে না, তারা আজে বাজে লোককে উপদেষ্টা করেছে। চুপ্পুর আন্ডারে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেছেন। এটা তো আমি কোনোদিনও রিকনসাইল করব না যে চুপ্পুকে তো জেলে থাকার কথা, তার কাছে আপনি শপথ নিচ্ছেন। থিওরিটিক্যালি চুপ্পু ইচ্ছা করলে কালকে তো ডক্টর ইউনূসকে বরখাস্ত করতে পারে, যে আমার ওনাকে উপদেষ্টা হিসেবে পছন্দ না, আমি মেজর আফসারিকে উপদেষ্টা বানিয়ে দিচ্ছি। আপনি কি করবেন? যদি সংবিধানের কথা বলেন, সংবিধান তো অলরেডি ভাঙ্গা হয়ে গেছে। তারপরে আবার বিএনপিও বলে এই চুপ্পুকে সরালে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তা আমি এই কথাগুলো তো বুঝতে পারি না যে কিসের সংকট। বিপ্লবের পরে কোনো আইন থাকে নাকি? মানে রাশিয়ার বিপ্লব দেখেন, ফরাসি বিপ্লব দেখেন, লোকজনকে ঝুলানো হয়েছে, গিলোটিন দিয়ে হত্যা করা হয়েছে। লেনিন এত ভালো মানুষ ছিলেন, উনি বহু হাজার হাজার লোককে হত্যা করেছেন, ফাঁসি দিয়ে দিয়েছেন, ফায়ারিং স্কোয়াডে পাঠিয়েছেন। মাও জেতুং তাই করেছেন, ফরাসি বিপ্লবের পরও তাই হয়েছে। তো বাংলাদেশে যদি এটাকে বিপ্লব বলেন, কিছু সামারি ট্রায়াল তো করতেই হবে। সেটা না করে আপনি সবাইকে নিয়ে, মানবাধিকার হচ্ছে বিচারের মাধ্যমে তাকে
ভালো মানুষ প্রমাণিত না হলে তার বিচার করতে হবে, বিচারে তার শাস্তি হবে, সেটা দিতে হবে, সেটা কোনো নৈরাজ্য না। বিপ্লব বিপ্লব তো ইটসেলফ ইজ এ ভায়োলেশন অফ কনস্টিটিউশন। এক ধরনের অ্যানার্কি তো থাকেই বিপ্লবের ভিতরে ইনহেরেন্ট। তা আপনি বিপ্লব করে ক্ষমতায় আসবেন, আবার বলবেন আমি সবাইকে নিয়ে কাজ করব, এটা প্যারাডক্সিক্যাল ব্যাপার। তো আমি মনে করি সরকারের ওই জায়গায় বিফলতা। তবে এই সরকারের সরালে এখন কি অ্যানার্কি আসবে? সরকার সরিয়ে কাকে আপনি জেনারেল ওয়াকারুজ্জামানকে বসাবেন, মানে হাসিনার কাজিনের হাজবেন্ড, ফুফাতো বোনের হাজবেন্ডকে বসাবেন? তাহলে তো আমরা ঘুরে ফিরে হাসিনার দিকে চলে যাব। তো আমি মনে করি এই সরকার থাকা উচিত, এবং নির্বাচন এই 6 মাস এগিয়ে গেল না, 6 মাস পরে হলো না আগে হলো, এটা বড় ব্যাপার না। যখন একটা কনস্টিটিউশনাল রিফর্মস হবে, কি রকম গভর্নমেন্ট আসবে, কি এগুলো যদি এখন ঠিক করতে না পারেন, নির্বাচনের পর পার্লামেন্টে গেলে মারামারি হবে। পার্লামেন্টে বিএনপি এগুলো করবে না। আমি তো মনে করি একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম আসা উচিত, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে কমপক্ষে 50% এবং একটা ভোট, মানে 51 ভাগ। 10 জনের মধ্যে 6 জনের ভোট আপনার পেতে হবে। 100 জনের মধ্যে 51 জনের ভোট যিনি না পান, তিনি সরকার গঠন করতে পারবেন না। এবং রাজনৈতিক দলের সংখ্যা কমানোর জন্য একটা আইন করে দিতে পারেন, যে 5%-এর নিচে যে ভোট পাবে, মানে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের সে পার্টি রেজিস্ট্রেশনও বাজেয়াপ্ত হয়ে যাবে। তাহলে দেখেন দেশে 4-5টা দল, বা একটা যেটা এখানে আমাদের শখানেক দল আছে, পত্রিকা যেরকম শখানেক, রাজনৈতিক দলও সেরকম শখানেক। এটা কেটে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সমমনাদের দল করতে হবে। আপনি পৃথিবীর যে কোনো বড় ডেমোক্রেসিতে দেখেন, 2টা বড় জোর 3টা পার্টি, 3-4টা পার্টির নাম আমরা শুনি। 2টো পার্টি বা একটা আরেকটা ডিসাইসিভ পার্টি থাকে, 3টা পার্টির বেশি তো আমি দেখছি না কোথাও। তো আমি এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নির্বাচন 25-এ হোক বা 26-এ হোক, এটার জন্য এত হই হুল্লোড় করার, ঝগড়া করার কিছু নাই।